বিষদের আগুনে আমার বুকটা যে দাও দাও করে চলছে। ওই শয়তানদের রক্ত না দেখলে আমার এই আগুন যে কিছুতেই নিভবে না। আমি তোর উপর নেওয়া সমস্ত অত্যাচার ইঞ্চিতে বদলে দেবো। আমাকে আমাকে একটিবার দেখাবে না বোন, আমাকে একটিবার দেখাবে। তোমার শীতল হাত দুখানা আমার মাথায় রাখো না মা। আমি আজ বড় ক্লান্ত পরিশ্রান্ত। তুই যদি এখনই ক্লান্ত হয়ে যাস তাহলে আমার 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 অসম্মানের বদলাটা তুই কেমন করে নিবি? কি করে বেঁচে আছে? আমার অপরাধী এখনো বেঁচে আছে। তাকে তুই চরম শাস্তি দে বাবা, চরম শাস্তি, চরম শাস্তি। অত্যাচার করেছে, যার জন্য তোমাকে অকালে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে, সেই নর পশুটার বুকের রক্তে আজই তোমার মনের মলিনতা আমি খুন করে দেবো মা। শয়তান অভিনব সরকার, আমি আসছি। তোর বাঁচার কোনো অধিকার নেই অভিনব সরকার। তোর চিতা সাজাতে আমি আসছি। অভিনব সরকার আমার মায়ের অসম্মানে হত্যা দিতে, আমার বোনের প্রতিশোধের পিপাসা মেটাতে, আমার বাবার আত্মার শান্তি দিতে আমি অভিনব সরকারকে খতম করতে চললাম। আগুনের উপর ছাটিয়ে পড়ে কখনো আগুনের সঙ্গে মোকাবিলা করা যায় না, তার চেয়ে নিজে নিজে ক্ষতি বেশি। কিন্তু আলপনা প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ওদের আত্মার যে শান্তি পাবে না। আলপনা ওরা আমার চারিদিকে ঘুরে বেড়ায় প্রত্যেকদিন রাতে। আমি জানি এটা তোমার মনের ভুল, আর সেই মনের ভুলটা থেকে তোমার মনে আজ হতাশার জন্ম নিয়েছে। সেই হতাশা থেকে তুমি একেবারে বিভ্রম হয়ে পড়ছো। ওই অভিনব সরকারের রক্ত আমার দু হাতের মাথা না পর্যন্ত আমার মা বাবার আত্মা শান্তি পাবে না। আলপনা আমার মা বাবার আত্মা কিছুতেই শান্তি পাবে না। না, আমি জানি ওই একা অভিনব সরকারকে খুন করলে কিন্তু সব সমস্যার সমাধান হবে না। আমার মনে হয় ওই অভিনবের সঙ্গে আরো আরো অনেক লোক আছে, আমাদের সেটা খুঁজে বার করতে হবে। আলপনা আমি ঠিকই বলছি। আর সেই সাথে তুমি যে সম্পূর্ণ নির্দোষ তার প্রমাণ জোগাড় করে তোমাকে ফাঁসির কাছ থেকে তোমাকে বাঁচাতে হবে। মুক্ত হয়ে আর কি হবে আলপনা? জীবনের বেঁচে থাকার অবলম্বন গুলো যখন জীবন থেকে হারিয়ে গেছে, তখন আর আমি বাঁচতে চাই না আলপনা। আর বাঁচতে চাই না। আমার জীবনের চরম প্রতিশোধ দিয়ে আমি আইনের কাছে নিজেকে সারেন্ডার করে এভাবে আমি তোমাকে মরতে দেবো না। তোমাকে বাঁচতে হবে, কারোর জন্য না হলেও আমার জন্য তোমাকে বাঁচতে হবে। তোমার জন্য তুমিও জানো আমিও তেমনি একা। আমরা কি পারি না আমাদের দুজনের এই একাকিত্বটাকে দূর করি? দুজনের বাঁচার ইচ্ছেটাকে এক করতে আমরা দুজনের সঙ্গে হতে। সেটা কিভাবে সম্ভব? শুনুনি কানে কানে
আমার দিকে আমার হাতের কথা বলুন। কিন্তু আমি তোমাদের ভালো করে জানতে চাই। এভাবে একজন অচেনা অজানা মানুষকে ভিতরে ঢুকানো কি ঠিক হচ্ছে? একবার ভেবে দেখেন। আরে অজানা অজানা কি বলছিস রে বেটি? আরে আমাকে যে করে তো সবাই দেখি তোরা সবাই এসেছিস বলে আমাকে চিনিস না। কিন্তু আমি কি বাবা এই জন্য তো তোমাদের আমি দেখে নিয়েছি। এবার দেখো তো কি বাবা আমার এই গুরু আর তার এই হবু বউ বেশ ভালো করে থেকে বলতো বিয়ে হলে এরা সারাদিন প্রেম করবে নাকি সারাদিন ঝগড়া করবে? ফালতু! দুটো দেখবে আল্লাহ মেয়ে মানুষে ওর ভবিষ্যৎ সব বাঁচিয়ে দেবো। আল্লাহ যেমন কি দেখছিস কি দেখছো কি বাবা? দুজনের নসিবে বহুত আপনার সময় চলছে ওরা ঘরে মেয়ে হয়েও সে নসিবে ফেল করে আজ তুই ফকির হয়ে গেল। আগে না আর ওর নসিবে আরো কি খারাপ হয়ে গেল। আচ্ছা ওর নসিবে কে ছাড়ে তাহলে আগে থেকে সাবধান না হলে রাজনীতি হয়ে যেত। না, এই খাড়া কাটানোর জন্য কোনো কিছু কি জড়িবুটি মানে কিছু উপায় নেই? পরিবার থেকে বীর বাবার নামে পুজোয় বসতো ওটা সব খারাপ কেটে যাবে। আজই তো শনিবার তাহলে আজ তুমি পুরো খাওয়া খাবি না? আরে এখন হবে না বেটা। আরে রাত 12টার পর বীর বাবা পুজো বসে আরে তখন তোদের সব খারাপ কাটিয়ে দেবে। তোরা চলে থাকিস বেটা, রাতে আমি আবার আসবো। খোদা হাফেজ। আরে 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 দাঁড়াও 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 পীর বাবা দাঁড়াও 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 পীর বাবা পীর এতদিন তো শব্দ বলে এলে তখন একটু প্রণাম তো করতে দেবে নাকি? হ্যাঁ, ওই অভিরূপ সরকারের পোষা গুন্ডা রোকে কদিন ধরেই আমার এই এলাকায় আমাকে ধরিয়ে দেওয়ার জন্য ঘোরাফেরা করছিল। আজ রাতে বিলের সমাবেশে পুজো করার নাম করে ও সালা পুলিশ এনে আমাকে ধরিয়ে দেওয়ার প্ল্যান করছিল। কিন্তু কিন্তু ও সালা জানে না যে আমারও হাজারটা চোখ আছে। সব খুলে গেল। এবারে ওদের ফোন করতে রুদ্রমহিলাকে ক্ষমা করে কোনো জিনিস নেই। এবার বল সেদিনের সেই আমার বাবা মা খুনের কতটা কি জানিস? বল! বল! হ্যাঁ, বল! বল! হ্যাঁ, সত্যি কথা বল, না হলে তোকে এখানে চমচে বেরোবো। বল, বল, কি বলছিস বল। সেদিন হ্যাঁ। সেদিন অভিরূপ সরকার হ্যাঁ। আর অগ্নিশ্বর রায় তোমার মা আর বোনকে বিয়ে করেছিল। আর কিছু বল। করতে গিয়ে হ্যাঁ। অভিরূপ সরকার অগ্নিশ্বর রায় পিস্তল দিয়ে তোমার মা বোনকে গুলি মেরেছে। বল। আমি তোমার মাকে রড দিয়ে পিছিয়ে না, ওকে এভাবে মারলে হবে না। আমরা ওকে বাঁচিয়ে রাখবো। আমরা কাঁটা দিয়ে কাঁটা তুলবো। একে রাজসাক্ষী বানিয়ে আমি তোমাকে মিথ্যে কেসের আইন থেকে বাঁচাবো। তোমরা যা বলবে আমি তাই করবো। তোমরা শোন রকি, তোকে নেই আজ থেকে আমি একটা লোক
সামনাকে যদি বেইমানি করার চেষ্টা করে তাহলে তার পরিণতি হবে আরো ভয়া, আরো ভীষণ, আরো আরো ভয়ঙ্কর। ধর্ম সংস্থান আরে বারে ঘুঘু তুমি খেয়ে যাও না, এইবার বলিব আমি তোমার পর। রুদ্র কথা তুমি আমার অনেক ক্ষতি করেছ। বুঝেই করে এইবার আমি তোমাকে জ্বালাবো। রকি ছদ্মবেশে নিয়ে তোমার এইবার সুযোগ এসেছে। এই অভিনব সরকারের মরণের খেলা। যদিও সবাই জিততেই চায়, তবু জীবনের খেলায় কে জিতবে হারবে সেটা একমাত্র সবাই ঠিক করে। হ্যাঁ, যে কথা তোমায় বলতে এসেছিলাম, কি বলতে এসেছিলি? তোমাকে না জানিয়ে আমি নিজেই নিজের বিয়ের পাত্রী ঠিক করে ফেলেছি। শুধু তোমার অনুমতিটার অপেক্ষায় আছি। তুমি অনুমতি দিলেই সে তো ভালো কথা। কত টাকা ভরপান দেবো বলেছে? আমি কোনো বরপণ চাই না দাদা। তোর মোটা আমার 50। তাহলে এই এত বিয়ের খরচ খরচা হবে থেকে? অভিনব সরকারের বাইরে বিয়ে বলে কথা। আর এটা ঝাঁক চমক করে না সাজালে আরে আমার সম্মান থাকবে? তাই বলছি বলে দিলে। আরে খা, তোর বিয়ে হবে, তোর জন্য অলরেডি আমি যদিও মেয়েটার জন্য আছে। আরে তাতে হয়েছে কি, কেন বলেই তো পারি তার চেয়ে বড় কথা, মেয়েটার ডিভোর্স। আর ডিভোর্সের সময় ক্ষতিপূরণ আরো 5 লক্ষ টাকা দেবে। তার জন্য আরো আছে ভাই, মেয়েটার একটা 1.5 বছরের বাচ্চাও, তার জন্য আরো 5 লক্ষ টাকা। তবে আমি বলছি কি, এই আগে বেঁচে তুই 15 লক্ষ টাকার মালিক হয়ে যাবি। এমন সুযোগ তো আপনার লাইফে আসে বল। তাই বলছি তুই এই সুযোগ হাতছাড়া করিস না। তাই বলছি আমি এই সুযোগটা আমি তোমাকে দিলাম। তুমি এই বিয়েটা করে নাও। আমি আমার পছন্দ করা পাত্রীকে বিনা করে বিয়েটা করবো। আমার শেষ কথাটা শুনে যা। তুই কাকে বিয়ে করবি আর না এটা আমার জানার কোনো প্রয়োজন নেই। তবে বইয়ের সাথে সাথে অন্তত 5 লক্ষ টাকা পণ যদি না নিয়ে আসে, তাহলে তোর জন্য এই বাড়ির দরজাটা চিরদিনের মতো বন্ধ। ভুলে যাচ্ছ দাদা, এ বাড়ির অর্ধেক অংশ আমার, আর আমি চাইলে যে কোনো সময় আমি আমার অর্ধেক অংশ আদায় করে নেবো। আর সেটা বলে তোমার কাছে সুখকর হবে না। তাই বলছি তুমি তোমার মত পরিবর্তন করো। তুমি তোমার ভাতৃবধূকে বরণ করার জন্য প্রস্তুত হয়ে থাকো। প্রস্তুত? তুই যে পৈতৃক সম্পত্তি ভেবে নিজের সম্পত্তির অধিকার বলাতে চাইছি, আরে সেই সম্পত্তির মালিক তো আমরাও নই। কোন তাহলে কি আপনি তার নামে আরো সম্পত্তি করে রেখেছেন নাকি? আরে না না না, সেটা এমন কিছু নয়। আসলে ট্যাক্স ফাঁকি দিতে গেলে ট্যাক্স করে রাখতে হয় অফিসার। আরে হ্যাঁ, ভালো কথা। রকি কিন্তু তার কাজে শাস্তি। রুদ্র অল্প টাকা নিয়ে কোথায় লুকিয়ে
আজ তাছাড়া সরকারের খাদ্য করা ওই পুরস্কার মূল্য তো ওই লক্ষ্যে আমি তো কিছু পাবো না। আজ মিটে গেল আইলে করা হয়ে গেলে আমি রকিকে খুন করে দিয়ে ডিক্লেয়ার করে দেবে এনকাউন্টারের সময় রুদ্রের গুলিতেই রকি মারা যায় ব্যাস রুদ্রকে অ্যারেস্ট করা হলো আর সরকারের ঘোষিত পুরস্কারের টাকা আপনার কি বিচিত্র এই দৃশ্য! এ যুগের সকলে, এ যুগের এই মির্জাফরের কাছে কুমন্ত্রাসনে পায়ে ধুলো ভিক্ষা চাইছে। আরে তুই সে পাগলা না অবসর আমি ওকে ছেড়ে সারাও তো একটা বদ্ধ পাগল সারা পাগ রাস্তায় রাস্তায় পাগলাম করে বেড়ায় আর ওই পাগলামের ছেলে সব তার বাড়িতে ঢুকে পড়ছে যেখানে ঢুকে পড়ার কারণ কেন এসেছিস বুঝতে এসেছি গো বাবু, বুঝতে এসেছি। এই খুঁজতে আমার হারিয়ে যাওয়ার সেকাল আর খুঁজে ফিরে পাওয়ার কাজ। আমার এখন মানে কি হ্যাঁ গো বাবু, হ্যাঁ। এই যুগের শিবরে আর সে যুগের মির্জাফর দুজনে মিলে মিশে একাকার হয়ে আমার সে গানটাকে একেবারে শেষ করে দিয়েছে। আর এই গানটাকে যে কোথায় খুঁজে লুকিয়ে রেখেছে তা কেউ বলতে পারে না। তাই তো আমি খুঁজছি। আমার কাজটাকে খুঁজে পেলে সেই মিথ্যার লেখ সরিয়ে আমার সত্যের সূর্যটাকে ঠিক কেড়ে বার করা হবে। সত্যি করে বল সেখান আর এখানে মানে কি এখানে এক অসম ধর্মের যুদ্ধে অধর্মের হাতে ধর্মকে লাঞ্ছিত হতে হয়েছিল, মিথ্যার ছুরিতে ফলা ফলা হয়ে গেছিল অসহায় সত্যকে আমি আমি দেখেছি স্বামীর চোখের সামনে আমি শুনেছি আমি বিচারের বালিকে নীরবে দেখেছি, আমি শুনেছি মিথ্যার কারাগারে বন্দী হন অসহায় সত্যের হাত ধরে আমি একটা ভয়ঙ্কর ইতিহাস চালান পরিষদের নামে আমার করে ভূতের প্রতিশোধের বলি তোলা যখন মৃত্যুর বলিতে তোমাকে আবিষ্কার করবে তখনই আমার হবে সত্যের জয়। তবে কে সালাও আমার পুরনো বড় শত্রু আমাকে চিনিস ওকে তোমাকে আমার চিত্র তোমাকে চিত্র তুমি আরে বাইরেটা নরম আপনাদের মানুষের মতো দেখতে আর ভিতরটা ছোট্ট চালা আর তোমার মায়ের ভিতরে দুটোই চালা যারা একেবারে নিরস্ত হয় না। পারবে না গো বাবু, পারবে না। একদিন যাকে তোমরা লাশ কাটা ঘরে ফেলে দিয়েছিলে তাকে আর খুন করার সুযোগ তোমরা পাবে না। এবার সুযোগ আসছে তোমাদের কাছে। তাই কান পেতে শুনে রাখো সেই সত্যের বাণী তোমার মধি বেজে কমবে বাড়ি বসে। আমায় কেড়েছিস, তোরাও ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে বড়
যেতে হবে। চলো বই। একটা জিনিস লক্ষ্য করেছেন, ওই বাংলাটার মধ্যেও আমি এদিকে সত্য মাত্রের ছায়া খুঁজে পাচ্ছি। আরে মশাই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি সেদিন এই সত্য মাস্টারের রাস্তাকে নিয়ে ওই মর্গে পৌঁছে দিয়েছি। এটাও তো ঠিক। ময়না তদন্তের আগে ওই সত্য মাস্টারের লাশটাকে হাফিজ করে দেওয়া হবে। তার এখনো সন্ধান পাওয়া যায়নি। আরে মশাই, এটা নিয়ে আপনি অতটা টেনশন নিচ্ছেন কেন? আরে সত্য মাস্টারের রাস্তা সেদিন হয়তো কুকুর শিয়ালে খুবলে খেয়েছে। আর যদি নিহাত ভাগ্যের জোরে বেঁচে গিয়েও থাকে, তাহলে তার বর্তমান ঠিকানা হলেও হতে পারে কোনো অতিথি নিবাস বা বৃদ্ধাশ্রম। কে বলে ঠাকুমা তোমার বয়স এই আমার স্বর্গ থাকতে তুই কি হয় কি করছিস হারাম জাতি সবে আমার খুব ভালো। স্বামীটা মরে যেতে ছেলেরা আমার দায়িত্ব নিল না। তাই তো আমার আশ্রয় হলো না, বৃদ্ধাশ্রমে। কে তোমরা? তুই বলার কেন? আমি আমার অভি অভি মানে আমি তো অভিরূপ সরকার। I get you on the আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তিয়ে দেখুন তো, কোনো কালে বা কোনো সময় আপনার সম্পর্কিত কোনো জেঠিমা বৃদ্ধাশ্রমে ছিলেন কি না? মনে পড়ছে। জ্যাঠামশাই মারা যাবার পর জেঠিমা ওদের সঙ্গে 3 রাত আসতেন। শেষে দাদা অতিষ্ঠ হয়ে জেঠিমাকে একটি বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলেন। কিন্তু সে তো অনেক দিনের কথা, জেঠিমা মারাই গেছে।
তাই এসেই যখন পড়েছো জেঠিমা, আমি 2-4 দিন থেকে এই যে আমাদের যেমন সংসার ধর্ম করতে লেগে দয়া করে চাপেছে। আমরা ওখানে চলে যাবো, চলে যাবে। না বাবা, অভি বুড়ি মানুষ, তোমার জন্য তো কিছু আনতে পারিনি। নিজের হাতে করে কটা নারকেলের নাড়ু এনেছি। খাবি বাবা? নারকেলের নাড়ু তো আমার ভীষণ প্রিয়। দাও দাও দাও। অফিসার, আপনি খাবেন নাকি? খাবো। একটা খাও আমার জেঠিমা। পুলিশ! তুমি তো বাবা ঘুষ ছাড়া আর কিছু খাও না। দিয়ে দেখো না নাড়ুটা কেমন মিষ্টি হতে ভালো হবে। নাড়ু, ভালো নাড়ু তো আমরা নেশার ওষুধ। যে দেখ আমাকে। হাত তোল বলছে, হাত তোল। খেয়াল আছে? আমার বাবার মৃত্যুর বদলা নিতে, আমার মায়ের মৃত্যুর বদলা নিতে। তুই তুমি খুন করেছো। আমার বাবাকে খুন করে আমাদের সমস্ত সম্পত্তি তুমি আত্মসাৎ করেছো শয়তান। মিথ্যা কথা, মিথ্যা কথা। না, মিথ্যে নয় রে শয়তান, সবটাই সত্যি। তোর গোডাউন চালাতে গিয়ে একটা লাল ডায়েরি আমি পেয়েছি, তাতেই লেখা আছে তোর সমস্ত কীর্তিকলাপ। লাল ডায়েরি, লাল ডায়েরি। ইচ্ছে করছে এদের দুজনকে একাই খতম করে দে। না, এখন আমাদের অনেক কাজ বাকি আছে। এই শয়তান দুটো বেহুশ হয়ে পড়েছে। চলো এই সুযোগে আমরা আলমারি ভেঙে আমাদের সবকিছু লুট করে নেব। তাই চলো, আমাদের দরকার চলো অল্পনা। কোটিপতি অশোক সরকারের একমাত্র ভাই আমাদের জমাকে বিয়ে করতে চায় বিনা ফোনে। কি বলতো, ছেলেটা না জবাকে খুব ভালোবাসে। ওসব ভালোবাসাটা আমি একদম পছন্দ করি না। দেখলে তো এরই না আমাদের ছোট বৌমা, ও তো জমাকে অন্যটাকে ভালোবেসে বিয়ে করেছিল। একটু কি সুখে আছে? সুখে থাকবে কি করে? এরিনা তো প্রকৃত ভালোবাসা অরণ্যকে বিয়ে করেনি। ভালোবাসার কোপ দিয়ে ব্ল্যাকমেল করে অরণ্যকে বিয়ে করেছে। এবারে হারে হারে দিচ্ছে, অরণ্য তো দিকে ফিরেও না। সে কি? আসলে মর্মে মর্মে বুঝছি বলো তো, জোর করে কোনদিন কারোর ভালোবাসা পাওয়া যায় না। আর স্বামী তোমার শাখা শুরুটাই সব না। মেয়েরা যদি জীবনে স্বামীর ভালোবাসা স্বভাব যদি না পায়, তাহলে সে কি ফিরে বলো তো? আমার মনে হয় কি বলো তো, অল্পার জবাব কিন্তু খুব খুব সুখী হবে। বলতেই হবে আর কি। ভালোবাসা থাকলে তো আর সুখী হওয়া যায় না। তার সঙ্গে চাই অর্থ সম্পদ। আর অরুণ যখন অভিনব সরকারের একমাত্র ভাই, অভিনব সরকারের যখন আর কেউ কোথাও নেই, তখন তার অবর্তমানে আমাদের অর্পিত সব সম্পত্তি পেয়ে যাবে, তাই না? না, আমি আমার দাদার কোনো সম্পত্তি পাবো না। কেন ভাই, কেন? তোমার দাদার একমাত্র ভাই, তোমার দাদার অবর্তমানে তোমার তো সব সম্পত্তি পাওয়ার কথা। আমি দাদার অমতে জমাকে বিয়ে করতে চলেছি, তাই আমার দাদা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সে কি? তবে আপনারা ভাববেন না, আমি যখন জবাকে ভালোবেসেছি আমি জবাকেই বিয়ে করবো। প্রয়োজন পড়লে আমি জবাকে নিয়ে গাছতলায় থাকি। আরে দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও। আপনার বোনকে নিয়ে আমি গাছতলায় থাকি। এগুলো হচ্ছে সিনেমার জায়গা, বুঝলে? বাস্তবে করা
কেন? মনটাকে শান্ত কর না। ভাগ্যে যদি থাকে তাহলে তোর স্বপ্ন দেখে ঠিক আছে। না না বলি না, ওসব ভাবতে না, আমি মানি না। আমি শুধু এইটুকু জানি, ও যে আমার জীবন, ওকে ছাড়া আমি বাঁচবো না বলি, ওকে ছাড়া। তাকে নিয়ে তুই এত বড় বড় স্বপ্ন দেখছিস, জানিস যে তোকে বিয়ে করে নিয়ে কেউ কোথায় তুলবে? ওই গাছতলায়। আমাদের ভালোবাসাকে যদি জোর থাকে তাহলে এই গাছতলাকে আমরা সুখের রাজপ্রাসাদ করে গড়ে তুলবো দাদা। স্বামীটা কি গাছের হাওয়া? ওইসব খেত কথা বলে কোনো লাভ নেই। আমি একটা পথের ভিখিরির সাথে আমার মনের বিয়ে দেব না, এটাই আমার শেষ কথা। কিন্তু আমি দেবো। আনন্দি, জীবনে কোনোদিন কাউকে ভালোবেসেছ? ভালোবাসার মর্ম তুমি বুঝবে? সারাটা জীবন শুধু চশমপুরের মতন টাকা 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 করেছ। টাকাটা জীবনের সব কথা নয়। ভালোবাসা ছাড়া যে মানুষ জীবনে বাঁচতে পারে না, সেটা আমি তোমাকে বিয়ে না করে তোমার এই সংসারে না আছে আমি বুঝতে পারতাম না। এই বিয়েকে তুমি মত না দিলে আমাদের কিছু যায় আসে না। বড় ভাই হিসেবে তুমি যে কর্তব্যটা পালন করতে, সেই কর্তব্য পালন করতে আমি দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে করব। তুমি ওনাকে ঝড় মারলে? আজকে এতটা বছর তোমার সঙ্গে সংসার করেছি, কথা হচ্ছে, তোমার সঙ্গে আমার মতে রঙের বহু হয়েছে, কিন্তু কোনোদিন তুমি আমার গায়ে হাত করে নেই। অথচ আজকে তুমি আমার গায়ে হ্যাঁ শুনলাম, কারণ কখনোই তুমি আমার বোনের ভালো চাওনি। যেমন আমার একটা ছেলের হাতে তুলে দিয়ে তুমি আমার বোনের ভবিষ্যৎটা নষ্ট করে দিলে। চুপ করো, বলো না কথা, তুমি বলো না। জিতটা তোমার খসে যাবে, খসে যাবে জিতটা। বল না, রেগে যাবে? তুই তোর দাদার মতো বিশ্বাস করে আমি তো তোমাকে কি চাই না না বলি না, মরবার মতো আমি এতটা পাষাণ নয় যে তোমার হৃদয়ে আমি আঘাত দেবো। তাই তোমার প্রতিবাদ চালাতে আমি ওই ওর হাত ধরে এখান থেকে চলে যাবো। আমার কথা অবাধ্য হয়ে তুই যদি অরূপকে বিয়ে করতে চাস, তাহলে তুই আমার বড় মুখ দেখবি। তুমি কি দেখে দিতে পারো? ভাগ্যে হয়তো আমাদের মিলন লেখা নেই, তাই বোধহয় আমরা এরপরে কেউ কাউকে পেলাম না। কিন্তু আমি যে তোমাকে বড় ভালোবাসি। যে ভালোবাসাকে স্বীকৃতি দিতে গিয়ে তোমাকে তোমার আপন জনের মরা মুখ দেখতে হবে, সেই ভালোবাসাকে বলি দিয়ে তুমি তোমার ভাই বোনের সম্পর্কটাকে আরো শক্ত করে নাও বাবা, আরো শক্ত করে নাও। কিন্তু তুমি আমি তোমার এই অতিরিক্ত ভালোবাসা করে নিয়ে আজ পর্যন্ত না তোমার শুধু স্মরণ করে যাবো বাবা। কিন্তু তুমি আমাকে আমাদের ভুলে যেও বাবা। তোমার দাদার পছন্দ করা পাত্রে কি তুমি বিয়ে করো? দাঁড়াও, আমার এই অভাগিনী বোনটাকে একা রেখে তুমি কোথায় যাচ্ছ ভাই? ওকেও তুমি সঙ্গে নিয়ে যাও। আপনাকে তোমার দাদা বন্ধ করে দিয়েছে, সেই ভয়ঙ্কর দিব্যিটা দিয়ে আবার নিশ্চয়ই দাদা মরামত দেখা দিব্যি দিয়ে বসে আছে। হ্যাঁ দিয়েছি তো। যে আমার কথা অবাধ্য ওর সাথে বিয়ে দিতে চাস, তাহলে সত্যি সত্যি আমি সেদিন সেই তোমার মরামত দেখার দিব্যি দিয়ে আমার জীবনটাকে থামিয়ে দিয়েছে। আর তুমি বেঁচে থাকো, দিলে দিলে মরে যাচ্ছে। কিন্তু আমার বোনটাকে আমি এইভাবে মরতে দেবো না। তাই জবাকে সুখী করার জন্য আমরা তোমার মরা মুখ দেখতেও রাজি আছি। কি বললি তুই? এই তো অরণ্য না, আমি চাই কি আজকেও যদি আমাকে বিধবা হতে রাজি হয় আমি কাছে কাছে আছি। আরো
ঠিক আছে, দাঁত থাকতে দাঁতের মতো দিচ্ছ না তো। যেদিন সত্যি সত্যি আমি থাকবো না, সেদিন বুঝবে স্বামী না থাকার কি জ্বালা। হ্যাঁ, রক্ত সব। এবার যাও ভাই, তোমরা নিশ্চিন্ত মনে বিয়ে করে সংসার করো। আমি সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আপনার মতন ভালো মানুষটার কথা ভাবলে না মনে কোনো কষ্ট হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে একটু শান্তি দেয়, একটু শান্তি। এসো জমা। শান্তি শান্তি কথা পাবো। শান্তি যে আমার জীবনের সঙ্গে সারা জীবনের মতো আড়ি করে নিয়েছে। সেদিন সেদিন দাদা সেই নিষ্ঠুর জীবকে অগ্রাহ্য করে আমি যদি আলপনাকে গ্রহণ করে নিতাম, তাহলে আমার জীবনটা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না। আমি জানতাম আলপনা ছিল চন্দ্র সূর্যের মতো পবিত্র, কোনো কলঙ্ককে গ্রাস করতে পারে না। আর তা যদি হতো, তাহলে কখনো নোংরা শরীরটাকে নিয়ে ও আমার সামনে এসে আবার সেই যন্ত্রণা আমি ভুলতে চাই। আমি সব কিছু ভুলতে চাই। এই আমি আমার অশান্ত মনটাকে ঘুম পাড়িয়ে দিলাম। আমার মনে আঙিনা একা আলপনার প্রেমের আলপনাকে আমি চিরতরে মুছে ফেললাম, চিরতরে। নাই নাই হে আধার থেকে ফেরার পথ নাই, 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 হে আধার থেকে ফেরার পথ কে আমার ডাকে? আমাকে চিনতে পারছো না? আমি তোমার আর কোথায় তুমি আলপনা? স্বপ্নের মাঝে বারবার দেখা দিও, তুমি তোমায় মিলেই যাও। এসো এসো আলপনা, আমার তুমি ধরা দাও। আমাকে বলছো না, আমার স্পর্শে তুমি যে অপবিত্র নোংরা হয়ে যাবে। কে বলে তুমি কলঙ্কিনী?
তুমি তো স্নিগ্ধ শীতল মন্দাকে যে তোমার আমি অসুচি তুমি তো সত্যি আমি আমি তোমার কাছে এসেছি আমার কাছে এসো আমাকে ধরে দাও আমার কাছে এসো আমার স্বপ্ন যে সত্যি হলো তুমি আমার কোনো দূরে সরে গেলে কেন গো? আচ্ছা আমাকে তুমি এভাবে ভালোবাসতে না পারো অন্তত আলো তুমি আমাকে ভালোবাসা কি অপাত্রে দান করে আমি আমার ভালোবাসার মান ছোট করতে পারবো না রিনা। জানি গো জানি তোমার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতাই আমার নেই তবুও তো আমি তোমার স্ত্রী বলো তোমার ইচ্ছের বিরুদ্ধে প্রকার যেভাবে আমাদের তো সামাজিক বন্ধনে আবদ্ধ হয়েছে সেই সম্পর্কের লোক থেকে বলছি শুধু একটিবার তুমি আমাকে স্ত্রী হিসেবে সেবা করে অধিকার দাও অসম্ভব। দয়া করো শুধু একটিবার আমার দিকে চেয়ে দেখো তুমি তুমি যে সাজো দেখতে পছন্দ করো আর আমি আজকে সেই সাথে সেজেছি হওয়ার জন্য আমি রোজ সন্ধ্যেবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে কুলদেবতার পুজো করেছি আমি আমার আর সংসারের শুভ কামনা মা লক্ষ্মীর পাঁচালে পড়ে আমি বলেছি
তাকে কি কখনো ক্ষমা করা যায় না? যায় না, কখনো ক্ষমা করা যায় না। তুমি একটা খুনি, তুমি আমার বিশ্বাসকে খুন করেছো, এমনকি তুমি আমার মান সম্মান, আমার ভবিষ্যৎটাকেও তুমি খুন করেছো। তাই আমার ক্ষমা তুমি কোনোদিনই পাবে না রিনা, কোনোদিনই না, কোনোদিনই না। আবার এসে গেছি। আমি এই পান্ত পেরিয়ালা, আজ আর চুল নয়, এবার আমি এই চুল গাড়ির মরণ ফেরি করতে বিকৃত করিয়া চুল গাড়িতে বড় সুখ। এই এই বেরিওলা, তুই সেদিন আমার ওই হামিলদার হুদানের বউকে ওই চুলকানির মরণ দিয়ে এসেছিলি। হাবিলদার হরিহরের বউ, কই চিনি না তো। আরে সেই কালো মুকুন্দি হলো মুকুন্দের ছোট হাতটা তো। আরে সেটা আরো চেহারা নিয়ে একদম মস্করা করবে না বলতেছি। তুই যে তার কাছে চুলকানির মরণ দিয়ে এসেছিলি, আরে সেই মরণ লাগি তার তো সারা গায়ে আরো চুলকানি হয়ে গেছে। হতেই পারে না। এই ফালতুর জাদু বলো, এক দারুণ জিনিস। চুল কাটলে যাবে ফিনিশ। নিয়ম করে লাগালে যেমন করা চুলকানি হোক, সে চুলোয় যাবে, মানে ভালো হবে। তোর সারা চুল মারা জায়গা পাস না। আরে তোর মরণে কাজ না হওয়ায় বাহানা মারছিস। চল চল স্যার, থানায় চল। কেন স্যার? মারবো না, সারা চোখ সারা গায়ে চুলকানি বার করে দেবো। হয় স্যার, আমার চাকরি স্যার, আমি মলমের দাম ফিরিয়ে দেবো। হ্যাঁ স্যার, চাইলে শুধু মলমের দামই নয়, তার পরিশ্রমের দামও। চপ 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 চপ। এই, 5,000 টাকা, কোনো মলমে মাত্র 50 টাকা। তো কি হয়েছে? এই সারা পোড়া ঠোকরছেরা এমন বার্গেনিং করছে না, সারা 50 টাকা বড় বড় চাই। এই 3,000 দে। টাকা তো নেই স্যার। এই মানে, আরে এই মানেটা কি? সারা পুলিশের বার দেবে না? টাকা দিবি তোকে। এই আমার সত্যি বলছি স্যার, আমার কাছে অত টাকা নেই। বিশ্বাস না হয়, তাই তোকে আমি ছেড়ে দিলাম। শোন, শোন, তোর কাছে যা আছে তাই এই 50 টাকা আছে স্যার। বলেছিল মাত্র 50 টাকা। আর ওই 50 টাকায় তো একমাত্র লাভের দাম হবে না। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর কাছে যা আছে তুই তাই। এই নিন স্যার। अरे वाह, क्या सीन है यार। अरे ना 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 ना, ओपन रास्ते के ऊपर पुलिस के घुस करते देखे আপনারা একদম অবাক হবেন না। আরে ঘুষ নেওয়ার ঘুষি খাওয়া পুলিশের আদত হয়ে গেছে। ये देखिए ना देखिए, सिर्फ 50 रुपया के लिए पुलिस केवल आपका उठनी का साथ बेईमानी করছে। আচ্ছা বলো তো, পুলিশের এই ঘুষ খাওয়ার টাকাটা কি কাটমানি? नहीं नहीं नहीं, वो कदम नहीं, वो तो सिर्फ छाट मानी अच्छा। वो रुपया तुम वापस पावे ना। সালা, আমি তো ভেবেছিলাম একদিন সবাই মিলে, মানে যারা পুলিশকে ঘুষ দিয়েছে তাদেরকে নিয়ে থানা ঘেরাও করে কাটমানি করে কাটমানি ফেরত চাইবে। কিন্তু দুঃখের বিষয় সেটা আর হলো না। আরে ওই ছোকরা, একটা কথা
পুলিশেরা যেমন ঘুষ খায় তেমন কাজ করি। আমরা যেমন ঘুষ খেয়ে একজন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিকে ফাঁসি থেকে তাকে নির্দোষ খালিস খালাস করাই, ঠিক ঠিক তেমনি আমরা ঘুষ খেয়ে একজন নিরপরাধ সাধারণ মানুষকে ঘুষ খেয়ে তাকে টেনে নিয়ে যায় মিথ্যা কেস দিয়ে ফাঁসি করা। যেমন করে সত্য মাস্টারের ছেলে রৌদ্রকে তুমি ফাঁসিয়েছিল, তাই না অফিসার? তোমার লজ্জা করে না অফিসার? একটা একটা নির্মম ভাবে একটা ছেলেকে ফাঁসাতে? তোমার মতো কিছু পুলিশ ইন্সপেক্টর আছে বলেই এই পুলিশ ডিপার্টমেন্টটা বদনাম হয়ে গেছে। তাই তো রাস্তাঘাটে পাবলিক পুলিশ দেখলে পিটায়। আমার হাতে যদি ক্ষমতা থাকতো না অফিসার, তাহলে তাহলে আমি তোমাকে গুলি করে মারতাম। সত্যি করে বল কে তুই? আরে আরে এসব কি করছে? আমি তো সে পাঞ্জাবি আদমি রাজবিন্দর সিং আছে। রাজবিন্দর সিং ও কি শুনলা? এই তো আমি আপনাকে একটা চাপড় ডাইরেক্ট করছিলাম। বাবা আছে ঠিক করেছে। আমি আছে চাচা করছিলাম और जाता डायलॉग में पुलिस को गाली दीजिए देखले ना ये पब्लिक वाला खूब खुशी হয় সালা এটি করে হাততালি দেয় এটি করে রঙ করে তালে সেটা এই সব বোকা পাবলিক আমার ক্ষমতা জানে না। আমরা এই পুলিশের ইচ্ছা করলে অনেক 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 কিছু করতে পারি। পারে না। अरे পারে কি? রুদ্রকে পাতা লাগাতে হবে, আমাকে দিমাগ লাগাতে হতো। তোমাকে আর দিমাগ লাগাতে হবে না। রুদ্রের পাতা লাগানোর জন্য আমি নতুন লোক ঠিক করেছি। রুদ্রকে জালে ফেলেও দিয়েছে, আর 2-1 দিনের মধ্যেই তাকে আমি দেখি বাকি এই রুদ্রের খবর কি? আমার নিজেরই খবর হয়েছে। হ্যাঁ? তোমার বিয়ে দিয়েছে স্যার। আরে বেদম বেরিয়েছে। আরে তোমরা সেদিনকার হ্যাঁ? তুই রাজ সাক্ষী হবিস? জানি ভাই রাজি হয়েছে। তোমরা শুধু শুধু পালিয়েছে। রুদ্র কোন জায়গায় লুকিয়ে আছে? তুই আমাকে দেখাবি চল নাকি? আজকেই আমি পিস্তার পুলিশ বাহিনী নিয়ে গিয়ে ওই মালটাকে আমি ছেঁকে তুলবো। আমি বলতে একদম বুদ্ধু আছে না, একদম বুদ্ধুয়া। আরে রোকি ওখান থেকে ভেগে এসেছি তাহলে ওখানে বসে থাকবে। ও ভি দেখবেন সালা টেরা পাচ্ছে। ও আমারই লোক। ওই রুদ্রের পাতা লাগানোর জন্য এর উপর দায়িত্ব দেওয়া আছে। लेकिन बार टेरा पाल्टेছে বলেছেন। কিন্তু তুমি আমার সাথ দিলে আমি জরুর রুদ্রকে পাকড়ে দিবে। হ্যাঁ চাও তো হাত চালাও তো। আমি তোমাদের এই দুজনকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। এই 1 সপ্তাহের মধ্যে ওই রুদ্রকে আমার জীবিত বা মৃত চাই। ওকে স্যার। 7 দিনের মধ্যে রুদ্রের সাথে হবে আমার মুলাকাত। দিন নয় রে রকি, তোর বদনসিব চাইলে আজই হবে রুদ্রর সঙ্গে তোর রাত্রির মোলাকাত। আমি তোদের কথা সুযোগ দিয়েছিলাম, কিন্তু সে সুযোগ দিতে মাঝে লাগালি কেন কি? আমি রাজ সাক্ষী হবো। হ্যাঁ, তোকে আজ আমি রাজ সাক্ষী বানাবো, তবে এই আদালতে নয়, ওই ভগবানের আদালতে। সেখানে গিয়ে তুই
আমাকে বিয়ে করলে আমার এই বাড়িতে স্থান নেই। আমার মুখে এই অন্তরের ব্যাপারটা খুব উঠছি না। দাদা বিয়ে করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি শুনে তাই তো তোমাদেরকে আমি তুমি আমাদের বিয়েটা মেনে নিয়েছো তো দাদা? কখনো না। আমি সেদিনও বলেছি আর আজ তোদের বিয়ে আমি মানি না। দাদা আমাদের বিয়ে করতে মেনে নেবেন না কেন মানবো? আমি কি তোদের বিয়েটা দিয়েছি না? দাদা আমি দাঁড়িয়ে থেকে মহা ধুমধাম করে তোদের বিয়ে দেব, তবেই আমি স্বীকার করে নেব এই লক্ষ্মীটাই আমার সংসারে আমায় তুমি ক্ষমা করো দাদা। তোমার মতন ভেদ করলো মানুষকে কিন্তু আমি কখনো মুক্তি করেছি। এসো বাবা, আমাদের এই দেবতার চরণগুলি মাথায় নিয়ে আজ আমরা নতুন করে জীবন শুরু করি। এসো। আরে থাক থাক থাক। কেন বাবা? তুমি কি এখনো জবাকে মেনে নিতে পারো নি? আরে দূর কর ছেলে। এই নতুন বউ এই প্রথম আমায় প্রণাম করবে আর আমি খালি টাকা আশীর্বাদ করবো। আরে তাই কখনো হয় না ভাই? আরে আমারও সেটার আগে থেকে কিছু সোনা দানা কিনে রাখা উচিত ছিল। ওসবের কি দরকার দাদা আমার আশীর্বাদই যে আমার কাছে যথেষ্ট আরে ওসব বললে কি হয় রে মা? আরে আমার তো একটা সাদা আছে। একটা কাজ করতে রে ভাই অরুণ, তুই এখনই সোনার দোকানে আর সোনার দোকানে নতুন একটা নেকলেস কিনে নিয়ে আসবি। তোমার কি দরকার ছিল বাবা? আর তার আগে একটা ব্যাংকে চেক করে নিবি। কি দরকার ছিল বাবা? আছে রে ভাই আছে। ও তুই বুঝবি। যা শিখবি যা। আরে ওটা না হলে বোমা দিয়ে যা 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 শিখবি যা। বাবা, তুমি ওই পাশে ঘরে গিয়ে বসো, আমি যাবো আর আসবো। দাদা আমি তাহলে পাশের ঘরে গিয়ে বসি আরে না না না। পাশের ঘরে যাবে কেন? ও ওখানে একা একা বলবি করবে আর আমি এখানে একা একা প্রেম দিবাস আর হেঁচকি তুলবো। তাই বলছি তুমি বরং আমার পাশে নাকি আপনি আমার হাত ধরছেন কেন তোমার সর্বাঙ্গকে ভালো করে দেবো। আমি আমার স্বামীকে সব কথা বলে দেব আরে তোমার সাথে ভিড়ে যেতে বলবে। ও আর কোনোদিনও ফিরবে না। আর আমি আগে থেকেই না এবং ব্যাংকে সব পিটিশন দিয়ে রাখি যে চেকটা আমার চুরি হয়ে গেছে। আর সেই সুযোগে এখানে আমি করবো আরে নতুন বইয়ের তবে তোমার ফুল সজ্জা হবে। তো আমার হয় নাকি? আরে আমারও তো একটা দায়িত্ব বলে কথা আছে। তাই আমি ভাইয়ের প্রক্সি দিয়ে তোমার ফুল সজ্জাটা ছেড়ে দিলাম। তোকে এত সহজে আমি ছাড়বো না আমার লাশটাকে যেভাবেই হোক প্রচার করে দিতে পারে।
না অভিনব সরকার, পাপের চ্যাপ্টার কখনো ক্লোজ হয় না। আরে পুণ্যের খোঁচায় আবার তোমার পাপগুলো সব মাথা চারা দিয়ে উঠেছে। আলপনা বিশ্বনাথ সরকারের একমাত্র, যাকে খুন করে সমস্ত সম্পত্তি একাই তুমি গ্রাস করে বসে আছো। তাই আমি আমার বাবার সম্পত্তি সবকিছু দখল করে করতে এসেছি। এই হচ্ছে আদালতের বিবৃতি। দেখি সেদিন আমার সব আলমারি থেকে এই দলিলপত্র এই কারণটাই কিন্তু শুনে না, আদালতের হুকুম নামা যতই থাক, ওই সম্পত্তির গণনা করতে আমি তোকে কি কারণ আদালতের নির্দেশকে আপনি অমান্য করতে পারেন না। অফিসার এতদিন আমার বিশেষ জায়গায় বেশ করা আছে। আজ আমাকেই মারতে এসেছে। আরে কি করি বলুন? আরে ঘুষ খাওয়া হচ্ছে আমাদের পেশা, আর বাস খাওয়া হচ্ছে আমাদের নেশা। তবে একটা কথা মনে রাখবেন বাবু, আমরা এই পুলিশেরা ঘুষ খেতে পারি কিন্তু বেইমান নয়। চল এইবার এই রাস্তাটাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়ে যাবো। দেবো ম্যাডাম, নিশ্চয়ই দেবো। আরে ফাঁসির আগে ফাঁসির আসামিকে যেমন আদালতের রায়ের আদেশ পড়ে শোনাতে হয় ম্যাডাম, ঠিক ওনাকেও তো আদালতের হুকুমনামাটা একবার পড়ে শোনাতে হবে ম্যাডাম। এই নিন, পড়ে শোনান। শোনাচ্ছি শোনাচ্ছি। আদালতের নির্দেশটা এভাবে ছেড়ে ফেললেন? কি হয়েছে? আরে এতদিন যার মুখের পাবলিক তো আমাদের বেইমান বলবে। হ্যাঁ, আমি তো আগেই বলেছি এই পুলিশরা ঘুষ খেতে পারে কিন্তু বেইমান নয়। অফিসার! দেখুন, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আপনার নামে আমি আদালতে আরে কমপ্লেইন চুপ করব। রে, সারি আদালত পর্যন্ত পৌঁছাবি তবেই বেতন। অফিসার! অভিযোগ বাবু, এই মালটাকে বাপের মতো হামুন সাবুন করেছিল। তবে মালটা মেয়ে ছেলে বলে কথা। মস্তি করে নেওয়া যাক না। চুপ করুন বলছি। অফিসার! মুখটা চলে গেল। এবার তোকে ভাইজি বাড়ি একটা ভাইজির মজের আসর বসাবো। আসে। নে। নাচ শুরু কর। না, আমি নাচবো না। নাচ বলছে। নাচছি। আমি নাচছি। बाहों में बोतल में दारू, दारू में मेरी नशा। एक बार जिस्म थोड़ी सी बेहोश हो गया। एक बार जिस्म थोड़ी सी
শয়তান অগ্নিশ্বর রায় তোর 3 খনি এসছে, তোর আমি ছাড়বো না শয়তান। অগ্নিশ্বর রায়কে শাস্তি দেওয়ার সময় তুমি অনেক পাবে গুরু, কিন্তু আপনারা যদি ওই জ্ঞান তুমি সময় মতো উদ্ধার করতে না পারলে তার চেয়ে বড় ক্ষতি হয়ে যাবে গুরু। না 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 রে ফালতু না, আলপনার কিছু হতে পারে না। আলপনার কিছু হয়ে গেলে আমার যা বাঁচা হবে না রে ফালতু, আমার যে বাঁচা হবে না। সেই জন্যই তো বলছিলাম গুরু, আপনারা তো বলে তুমি ওখানে যেতে দিও না। আরে আমিও তো যেতে দিতে চাইনি আলপনাকে ওখানে। ও তো আমার বিপদের কথা ভেবেই ও আমাকে যেতে দিল না। আচ্ছা আচ্ছা ফালতু, তুই জানিস আলপনাকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে? জানি না গুরু, ফেরিওয়ালা সেজে আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আপনাদের মনে গেছে ওরা কোথায় ধরে রেখেছে আমি জানি না, কিন্তু আমি সব জানি। কোথায় কি অপকর্ম করে বেড়াচ্ছে আমি সব জানি। কিন্তু কিছু কি জানো, আমার সেই দেবদূত কোথায় টাকারি সারা খুঁজে বেড়াচ্ছি। তুমি এখানে পাগলামি করো না, তোমার বিপদে বড় বিপদ। আবু না গো না, আমার দেবদূত কোনো বিপদকে ভয় পায় না, বরং দেবদূত বিপদকে এই তোমার দেবদূতকে খুঁজে পেয়েছি। এবার আমি শুরু করবো, এবার তো শুরু করবো তোমাদের সাথে পড়বে লড়াই। বিদ্যার তারা কাটতে নেই, সত্যকে মুক্তি করে নেই, আবার আমি নতুন করে শুরু করবো সত্যকে বলতে। সত্যি করে বলো, সত্যি করে বলো, কে কে তুমি? লাশ কাটা ঘর থেকে উঠে আসা একটা জীবন্ত লাশ, প্রতিশোধে রক্ত পিপাসায় পহর গোড়া আর পিপাসি পেশাচ্চা। আমি নিজের রক্তে নিজেকে রক্ত স্নান দেখেছি, কামনার দশায় খেলায় করে হতে দেখেছি, পতির প্রদর্শনীকে আমি শুনেছি পিতার আদরের কন্যার সর্বহারানি তাহলে তুমি কি সেই আদর্শ মানুষের সত্য সরল ঘোষা? আমার সত্য পড়ে গেছে, পিতার মনে গেছে, আমার সত্য শেষ হয়ে গেছে। তাই তো আজ আমি শুধু পাগল, একটা মস্ত পাগল। বাবা হ্যাঁ? বাবা, তুমি আমায় বাবা বলে ডাকলে? তোমার রুদ্রকে তুমি চিনতে পারবে না বাবা। রুদ্র? আমি তোমার সেই রুদ্র বাবা। আমি তোমার সেই রুদ্র, তোমারই খুনে গায়ে আমি জেল ফেরত আসামি। তুই আমার সেই রুদ্র? তোর বলে পড়ে রুদ্র, আমি যখন স্কুলে বাড়ি যেতাম, তুই তখন ছোট্ট দুটো হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরতিস, যখন রাত্রেবেলায় বিছানায় ঘুমাতে যেতিস, তোর মা তোমার ফোন করে গান শোনাতো। সেই গানটা তোমার গান রাত নামে দু চোখে ঘুম জ্বালা, লাল পরি নীল পরি কল্পনা, রাত নামে দু চোখে ঘুম জ্বালা, লাল পরি নীল পরি কল্পনা, স্বপ্নেরই দেশেতে
পরি নীল পরি কল্পনায় বাবা তুমি আছো? আর তুই যে করে বসে থাকিস না। দিদাকে এবার তুই মুখ থেকে মেনে নে। অসম্ভব যে আমাকে ঠকিয়েছে তাকে আমি কখনোই মেনে নিতে পারবো না। না না, ও এবার নিজের ভুল বুঝতে পেরেছে। অনুশোচনার অশ্রুকে ওর মনের সমস্ত ময়লা ধুয়ে এনেছে। কিন্তু আমি আমার জীবনের কলঙ্ক কেমন করে মুছবো বৌদি? আজ আমার রাস্তায় বেরোতে ভয় হয়। কেউ হয়তো আঙুল তুলে বলবে ওই সেই চরিত্রহীন যে কিনা একটা মেয়ের শিলতানি করে জেল খাটা হয়, সেই মেয়েটিকে বিয়ে করতে বাধ্য হয়েছে। পারছি না, আমি আর পারছি না বৌদি। এই অপমান আমি কিছুতেই ভুলতে পারছি না। আর যতই আমার সেই দিনের ঘটনাটা মনে পড়ে, ততই এর প্রতি আমার মন থেকে এক তীব্র ঘৃণা ঝরে পড়ে বৌদি, তীব্র ঘৃণা। সঙ্গী করে আমি তোমার জীবন থেকে চিরদিনের মতো চলে যাচ্ছি গো। তাই যাও এলিনা, তাতে তোমারও শান্তি আর আমারও মুক্তি। না গো না, বলো আমাদের মুক্তি দিয়ে তোমার কি চির শান্তি দিয়ে গেলাম। তোর কি হয়েছে এলিনা? আমি বিষ খেয়েছি গো। তুমি যখন মেনে নিলে না তখন কার জন্য বেঁচে থাকি বলো? তাই তো বিষ খেয়ে আমি এলিনা! স্বামীর ভালোবাসা যখন নাই দেখলাম তখন বেঁচে থেকে কি লাভ বলো? তার থেকে আমার মরে যাওয়াই ভালো। আমি তোমাকে মরতে দেবো না। আমি এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো এলিনা। না গো না, হাসপাতাল আমি বাঁচবো না। তুমি বরং ভালো তুমি ওকে খাওয়া করেছো। এলিনা, তুমি কি করলে এলিনা? কেন করলে? আমি এলিনাকে এভাবে মরতে দেবো না। আমি ওকে যেভাবে হোক আমি ওকে বাঁচিয়ে আনবো এলিনা। I love you, Alina. I really love you. পরীক্ষা সফল। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। হয়নি মানে? আমি বিষ খাইনি। তোমার মন পেতে আমি তো বিষ খাওয়ার অভিনয় করছিলাম। আমার অভিনয়? আবার তুমি আমাকে ঠকালে এলিনা? ছি এলিনা, ছি। ওর কোনো দোষ নেই অরণ্য। সব দোষ আমার। আমি ওকে অভিনয়টা করতে বলেছি। ছি বলতেছি, ওর সাথে মিশে ইমোশনালি ব্ল্যাকমেল করে তুমি আমাকে ঠকালে বৌদি। তোমাকে যে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম বৌদি। তোমার সেই বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। এবার সত্যি সত্যি বিষ খেয়ে আমি তোমাকে প্রমাণ করে দেবো যে আমি তোমাকে ঠকাইনি। ওকে ঠকানোর অপরাধে বিষটা তুই একা খাবি না। সেই বিষটা আমরা দুজনে একসঙ্গে খাবো। দাঁড়াও বৌদি, তোমরা যদি আমাকে ঠকিয়ে তৃপ্তি পাও তাহলে এই আমি আমার ভাগ্যের কাছে আবার করতে রাখিও না। অরণ্য মহা সর্বনাশ হয়ে গেছে। অভিরূপ সরকার অরণ্য মিথ্যা বিরুদ্ধে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। কিন্তু জোগাড় করতে হবে দাদা। জোগাড়গুলো খোঁজ পাওয়া যাচ্ছে না হয়। আমার মনে হয় সাধারণত তোমাকে কোথাও আটকে রেখেছে।
কি হবে? না, ওই লোকে যদি আমার জমার কোনো ক্ষতি করে। না বৌদি না, জবার ক্ষতি আমি হতে দেবো না। আমি কোনোভাবেই জবার ক্ষতি হতে দেবো না। আমার কাছে কিচ্ছু বিশ্বাস নেই, তুমি কালকে যাবার খোঁজ করো। তাই করবো লীলা, আমি তাই করবো। সেখান থেকে যেমন করে হোক আমি জবাকে ফিরিয়ে আনবই। আর সেই সঙ্গে অর্পে জামিনের ব্যবস্থা করতে পারে ভাই। তাই করো দাদা, তাই করো। গিয়ে অর্পে জামিনের ব্যবস্থা করো। আমি চললাম জবাকে ফিরিয়ে আনতে। বাবু আলপনাকে আমাকে সত্য মাস্টারের মেয়ে আপনাকে নিয়ে আমি কি তাহলে ভুল ঠিকানায় এসে এই গোডাউনে আমাকে হঠাৎ আর তাড়িয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, তাহলে কি আমি বিশ্বাস করি না। নেশাটা মনে হয় আজ একটু বেশি হয়ে গেছে। আমি সত্য মাস্টারের বীজ। পুলিশ ও, তুই সেদিন আমার ছবি জানতিস রে শয়তান। এই আমার প্রমাণ খুলে দে। আমার নির্দোষ ছেলেটাকে তুই ফাঁসিয়েছিস। তোকে আমি ছাড়বো না শয়তান, তোকে আমি ছাড়বো না। আমায় মেরো না, তোমরা বিশ্বাস করো, আমি যা করেছি ওই সব অভিযোগ সরকারের নির্দেশে করেছি। আর ওই অভিযোগ সরকারই তোমার স্ত্রী কন্যাকে হত্যা করেছে। আর ওই সরকার অভিযোগ সরকারের নির্দেশে আমি তোমার ছেলে রুদ্রকে মিথ্যা কেস দিয়ে ফাঁসির আসামি বানিয়েছি। সে দেখ আপনাকে তোমরা ভূত নাও? না রে শয়তান, ওরা কেউ ভূত নয়। তোর সেই দিনে সেই স্বীকারোক্তি আদায় করার জন্য এই ছোট্ট করে নাটকটা আমি করলাম। তোর সমস্ত স্বীকারোক্তি আমি এই ছোট্ট টেপ রেকর্ডারে রেকর্ড করি। আর এই টেপ রেকর্ডারই হবে
আমাকে নির্দোষ প্রমাণ করার মূল অস্ত্র। নিজের জানে ফেসে গেলাম। এবার বুঝে গেল বাঁচাধর, পাপ কখনো পাপ কেউ ছাড়ে না, আর সত্য কখনো মিথ্যা হয় না। সত্যের জয় একদিন হবে। অভিযোগ সরকারের দোহাই দিয়ে আর তুই বাঁচতে পারবি না রে শয়তান। তুই তুই আমার বোনের সম্মান নিয়ে ছেড়ে মেরে ফেলেছিস, তার সাজা তোকে পেতেই হবে। ওকে তুই করে শেষ করিস না। ওকে তোকে নির্দোষ প্রমাণ করার জন্য ওকে যে বেঁচে থাকতে হবে। না বাবা, ও পুলিশ চাকরির কলঙ্ক, ও দুর্নীতির পাকে এখন তো ডুবে আছে। ওকে ফাঁসি রাখলে ও সালা আবার কোনো কলকাঠি নেড়ে আমাদেরকে ফাঁসি দিতে পারে। আমি জীবনে অনেক পাপ করেছি, আমি স্বীকার করছি। আমি কোনোদিন এই পোশাকটার যোগ্য মর্যাদা আমি দিইনি। কিন্তু একবার তুমি আমাকে একটা সুযোগ দাও পুত্র, আমি তোমাকে নির্দোষ প্রমাণ করবো। আর মাস্টারমশাইয়ের পা ছুঁয়ে আমার এই পোশাকের কসম খেয়ে আমি প্রমাণ করে দেবো, মাস্টারমশাই সেই মহামন্ত্র সত্যমেব জয়তে। সত্যের জয় হবেই হবে, আজ লড়বে প্রাণ। যেভাবে হোক আসিব সত্যের সেই সকাল। সত্যের জয় হবেই হবে, আজ লড়বে প্রাণ। যেভাবে হবে আসিব সত্যের সেই সকাল। সত্যের সেই সকাল, সত্যের সেই সকাল। আমাদের নাটক এখন একটু বাকি আছে, আপনারা ধৈর্য ধরে বসুন। রক্ত সাহস, তাই না? বাপ মায়ের খুনের বদলা নিবি? নে, এই তো, এই লাগছে দেখো। তোর বাপ মাকে আমি গাড়িতে বোমবাস্ট করে আমি নিয়েছি। আর সেদিন ওকে যে আমি ক্যান্সার করে ফেলে সেটাই তো তোর জীবনের মস্ত বড় ভুল। আমাকে বাঁচিয়ে রেখে তুই তোর মরণ পথটাকে তৈরি করে রেখেছিস জানোয়ার। আমি জানো আমার বাইরেটা মানো, কিন্তু ভেতরে একটা ক্লান্ত জানো। আজ তোকে অনেক জানোয়ার ছেড়ে চলে। আর আমি তোর মতো জানোয়ারের দাঁত ভেঙে দেবো। জানোয়ার এ কি অরণ্য তুমি এখানে? হ্যাঁ শয়তান, আমি অরণ্য। বল বল জমা কোথায়? জবাব ভুল দিয়ে তো আমি কবি আমার বেগম করে দিয়েছি। কি বললে শয়তান? তুমি আমার তোমাকে খুন করেছো? হ্যাঁ, তুই জেল থেকে ছাড়া পেলি কি করে? মিথ্যা আইনের পথে কখনো সত্যকে চাপা দেওয়া যায় না। তাই তো আমরা জবার খুনের প্রতিশোধ দিতে তোমাকে আমরা করবো। তার আগে তোদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেবো। আরে দাঁড়ান মশাই, দাঁড়ান। আরে আমি থাকতে এই ছুটু মেরে হাত বন্ধ করবেন কেন মশাই? বলে কি আপনি এই বাড়িটাকে দিল্লির অফিসার কৃষ্ণ, ওই অরণ্য দিয়ে আপনার ভালো কাজটাকে হাসিল করুন। তাই করবো বলে সরকার অরণ্য। এ কি অফিসার, আপনি এ কি করছেন? না,
সরকার আমার বাইরেটা মানুষ একটা জন্ত জানোয়ার এটা জনগণের জানোয়ার। তুই এখানে জানোয়ার সেজে রাজত্ব করবি। আমার মুখের অভিশাপ করিয়ে দিয়ে তুই একা কিছুতেই বাঁচতে পারবি না রে শয়তান। আরো চাষ তো তুই নিজেকে আইনের হাতে স্যারেন্ডার কর। না ওদের আইন আমি মানি না আমি নিজেই নিজের আইন তৈরি করি আর আমার আইনে ওদের শেষ দিন ওই তোদের দুজনকে শেষ করে দিয়ে আমি অল্পনাকে নিয়ে মজের আসর বসাবো দেবনারা পশু আমি আমার জীবন দিয়ে হলেও এই অপরাধ রক্ষা করবো। তবে তুই বলে সারা যাকে ভোগ করার সেই নাকি ঘরে ভরে চলে গেল বসিয়ে অভিনব সরকার পিস্তলটা ফেলে দে বলছি, ফেলে দে বলছি পিস্তলটা। কি রুদ্র হ্যাঁ আমি রুদ্র। দেখি, আলপনা কি হচ্ছে? আমার খুব কষ্ট হচ্ছে। আমি চলে যাচ্ছি। তুমি অন্য কাউকে নিয়ে নতুন করে আলপনা, আলপনা! না রে, শয়তান! না! আমার আলপনাকে যখন তুই বাঁচতে দিলি না, তোকে আমি ছাড়বো না রে, শয়তান! তোকে আমি ছাড়বো না! এই গেল। তোকে আমি বেড়ে ফেলবো! না আমাকে বাঁচানো বিষয় না! আমি অনেক পাপ কাজ করেছি কিন্তু আজ আমি একটা অন্তত ভালো কাজ করতে চাই। রুদ্র, তুমি ওকে নিজের হাতে শাস্তি দাও। আমি আমার আইনের চোখে বন্ধ রাখলাম। তুমি দেখো মা, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ দিচ্ছি মা, তোমার মৃত্যুর প্রতিশোধ। দিন অফিসার,